স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। খালেদা জিয়ার লন্ডন সফর এবং চলমান রাজনীতির বিশ্লেষণ এবং দিনের গুরুত্বপূর্ণ খবরের পর্যালোচনা নিয়ে আপনাদের সঙ্গে থাকছি এই আয়োজনে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা একটু দেখে আসব সারাদিনের খবরগুলো। আগামী বছরের মধ্যেই জাতীয় নির্বাচন আশা করছে খালেদা জিয়া। লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শুরু। ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারির দৌরাত্ম্য কমলেও অনিয়মে জড়ানোর অভিযোগ খোদ প্রশাসনের বিরুদ্ধে। টাঙ্গাইলে বিক্ষোভে গুলি চালানোয় পুলিশ প্রধানের দুঃখ প্রকাশ। ৮০০ জনের বিরুদ্ধে স্থানীয় পুলিশের মামলা। নিবন্ধিত সিমের ৭০% ভুয়া। এক জাতীয় পরিচয়পত্রেই ৭,০০০ সিম কেনার প্রমাণ পেয়েছে সরকার। সারাদিনের খবরগুলো শুনছিলেন যে মূলত আজকে আসলে ঈদের আর মাত্র কয়েকটি দিন বাকি। এই খবরগুলোর বাইরেও কিন্তু গতকাল মোটামুটি দিনভর বৃষ্টি ছিল, সারা ঢাকা শহর জলাবদ্ধতা হয়েছে এবং রাস্তাঘাটেরও মানুষের ভোগান্তি আছে। সব কিছুকে ছাপিয়ে আমরা একটু যেতে চাই লন্ডনে খালেদা জিয়ার সফর নিয়ে। তিনি যদিও একটু পারিবারিক সফরে গেছেন বলা হচ্ছে, কিন্তু এই সফর নিয়ে কেন অনেক বেশি রাজনৈতিক বিশ্লেষণ আসতেছে জনাব মঈনুদ্দিন খান বাদল? আমার তো এটা পার্টিজান মন্তব্য হবে, এটা ওনাদের থেকে আগে শুনেন। আপনার কাছ থেকে আগে বিশ্লেষকরা বিশ্লেষক না, তার কারণ হলো আপনি যেভাবে বলছেন প্রশ্নটি, খালেদা জিয়া ব্যক্তিগত সফরে গেছেন, তিনি ছেলে নাতি নাতনিদের সাথে ঈদ করবেন, এর বাইরে আমি কোনো কিছু গুরুত্ব দেব না। এটা আর কোনো গুরুত্ব আমি আর কোনো গুরুত্ব, কিন্তু সব এমনকি কাজী সিরাজ আপনি একটি নিবন্ধন লিখেছেন গতকাল, যেটি একটি কাগজে প্রকাশিত হয়েছে। আপনি লিখেছেন যে আসলে খালেদা জিয়া, তারেক রহমান খালেদা জিয়াকে ভাসাবে না ডুবাবে, এরকম না। ঠিক, আমি তারেক রহমান, আমার লেখার হেডটা ছিল লন্ডন বৈঠক বিএনপি কে ভাসাবে নাকি ডুবাবে, নাকি না ডুবাবে, আরো ডুবাবে। হ্যাঁ, সেই ওরকম না। এটা নিয়ে তো কথাবার্তা হচ্ছে বিএনপিতে, যেটা যাওয়ার আগে থেকে আলোচনা। লন্ডন যাওয়ার আগে মাঝখানে এটা উনি পেছানো নিয়ে কিছু কথাবার্তা ছিল। উনি পেছাচ্ছেন কেন, সৌদি আরব গেলেন না কেন, একটা আলোচনা ছিল যে সরকারের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে -1। আগে তো 111-এর সময় -2 শোনা গিয়েছিল, এখন -1-এর একটা আওয়াজ কিন্তু আছে, যে এরকম একটা আতঙ্ক খালেদা জিয়ার মধ্যে ছিল যে তিনি বাইরে গেলে তাকে ফিরতে দেবে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই আলোচনাগুলোর সঙ্গে ছিল। আরও যেটা আলোচনা হয়েছে লন্ডনে, মূলত এই যে বাদল ভাই যেটা বলছে, আমি মানে যেভাবে বলছেন ঠিক পারিবারিক সফর যদি বলা হচ্ছে, আমি ঠিক সেভাবে নিতে চাই না। এটা এখানে অনেক আগে থেকে আলোচনা, দলের মধ্যে সংকট আছে বিএনপিতে, এটা স্পষ্ট, এটা প্রমাণিত যে নানা রকম সংকট আছে। বিশেষ করে গত কয়েকটি আন্দোলন কর্মসূচিতে দলের ব্যর্থতা, ভুল ইত্যাদি বিভিন্ন আলাপ আলোচনা আছে। দলের নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রামের দলের সংগঠকদের, বিভিন্ন পর্যায়ের নেতাদের ভূমিকা ইত্যাদি, এমনকি জামাতের সাথে বিএনপির সম্পর্ক থাকা না থাকা, রাখা না রাখা, এ সমস্ত প্রশ্নের না কথাবার্তা আছে। তো এগুলো নিয়ে যেটা বলা হচ্ছে যে তা সিদ্ধান্ত নেওয়ার আগে সবচেয়ে বড় জিনিস যেটা তাদের দলের মধ্যে আলোচনা হচ্ছে, বাইরে আজকেও আপনিও বোধহয় কোনো এক জায়গায় দেখলাম যে 1 বছরের মধ্যে বেগম জিয়া এটা চাইছেন, এবং এরকম একটা আলাপ আলোচনা তো আমাদের দেশেও আছে। কেউ বলুক আর না বলুক, স্বীকার করুক আর না করুক, সরকার পক্ষ থেকে যদিও বলছেন তারা 2019 সালের আগে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, কিন্তু এখানে সবার কথাকে সমানভাবে গুরুত্ব না দিয়ে একটা লোকের কথাকে বোধহয় গুরুত্ব দেওয়া যায়। আওয়ামী লীগের অতি সম্প্রতি শক্তি পরীক্ষায় উত্তীর্ণ তাদের দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের একটা বক্তব্যকে প্রাধান্য দেওয়া যায়। তিনি স্পষ্ট করে বলেছেন তাদের দলীয় ফোরামে আগাম নির্বাচনের ব্যাপারে, মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে কোনো কথা হয়নি। তবে তিনি বলেছেন সংবিধান প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে, তিনি চাইলে হতে পারে।
এটা খুব অর্থপূর্ণ কথা। এই কথা একেবারে অর্থ নেই আমি সেটাকে মনে করি না। প্রধানমন্ত্রী চাইলে তো অনেক কিছুই হতে পারে। এটা উনি কেন বললেন? উনি তো সবার মতো অন্য যারা বলছে 2019 সালের আগে কোনো নির্বাচন হবে না, উনি তো সেটাই বলতে পারতেন। সেটা না বলে এটা কেন বললেন? ডেফিনেটলি এটা আমি ব্যক্তিগতভাবে এটার অর্থ আছে বলে মনে করি। ফলে এগুলোর উপর ভিত্তি করে দেশে আগামী একটা নির্বাচনে চিন্তা ভাবনা বিএনপিও করছে, হয়তো হতে পারে নির্বাচনে তাদের প্রার্থী ঠিক করা ইত্যাদি ব্যাপারে যেটা আলোচনা হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করবেন। এখানে আমি যেটা লেখার চেষ্টা করেছি, তারেক রহমানের সাথে এটা আলোচনা করতে যাওয়ার অর্থ হচ্ছে দলের অন্য যারা আছে তাদের অবমূল্যায়ন করা। তাদেরকে এমনিতেই তো তারেক রহমানকে সুপার ইম্পোজ করে, তারেক রহমান তার সময় এমনিতে ন্যাচারাল লিডার হতেন বিএনপির, চাপাতে গিয়ে এমনিতে দলের মধ্যে একটা সংকট সৃষ্টি হয়ে আছে। তারপরে আবার দেশে সব থাকতে এত যেরকমই হোক, নেতা তো আছে, একটা স্ট্যান্ডিং কমিটি আছে, প্রেসিডিয়াম আছে, 38 জন উপদেষ্টা আছে চেয়ারপারসনের, আরো বিভিন্ন পর্যায়ের নেতারা আছেন। সবাইকে খারাপ, সবাই দুর্নীতি করেছেন, সবাই শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছেন তো বলা যাবে না। এখানে অনেক ক্যারিয়ার পলিটিশিয়ানস আছেন যারা কন্ট্রিবিউট করতে পারে, তাদের কারোর সাথে আলোচনা না করে তারেক রহমানের সাথে আলোচনা করে সিদ্ধান্তগুলো নিতে হবে কেন? এটা একটা প্রশ্ন আলোচনা হচ্ছে। আরেকটা জিনিস যেটা বড়, আমি যেটা মনে করেছি, তারেক রহমানের সাথে আলোচনা করলে আমি যেটা ভাষাবে কি ডুবাবে এই জন্য বলেছি, সিদ্ধান্তটা সঠিক হবে কিনা। তার কারণ 8 বছর বাংলাদেশের সাথে তার কোনো যোগাযোগ নাই, তার দলের সঙ্গে কোনো যোগাযোগ নাই। ফোনালাপ করে উনি দৈবজ্ঞ নন যে ওখানে বলে চোখ বুঝতে উনি সব দেখে ফেলেন ফকা, সেটা না তো কাজে এখানে। আর তার সম্পর্কে তার সাথে যাদের যোগাযোগ, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিলাতে যান তার সঙ্গে দেখা করবার জন্যে, দলের সঙ্গে এদের সম্পর্ক কতটুকু, দলের যারা তার সঙ্গে যোগাযোগ করেন, আমরা যাদের নাম পত্রিকায় দেখি শুনি, বিএনপির যতটুকু কাজকর্ম হয় যে কোনো এই সমস্ত কর্মকাণ্ডের সাথে এদের কোনো সম্পর্ক নেই, এবং দলের লোকদের মধ্যে এদের সম্পর্কে ইমপ্রেশন, পাবলিক পারসেপশন অত্যন্ত খারাপ। তো কাজে এদের মাধ্যমে তো তারেক রহমান ইনফরমেশন গুলো পান। জনাব নাঈমুল ইসলাম খান, আপনার কাছে আসলে প্রশ্ন থাকবে যে মানে বিএনপিতে অনেক সিনিয়র নেতা আছে, অনেক পরীক্ষিত নেতা আছে, তারপরেও কাজী সিরাজ যে প্রশ্নটি উত্থাপন করলেন যে কেন আসলে এক ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা করতে হবে, কিংবা আদৌ আপনি বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখেন কিনা, তারা দুজনই আসলে ভিন্ন মত নিয়েছেন। আমি এই প্রশ্নগুলির জবাব নিশ্চয়ই খুঁজবো। নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি জনাব নাঈমুল ইসলাম খান, মানে মাইনুদ্দিন খান বাদল বলছেন আসলে এটা সিম্পল একটা পারিবারিক সফর, কিন্তু কাজী সিরাজ এটিকে আসলে রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণ করছেন। আসলে কি এখানে খুব বেশি রাজনৈতিক বিশ্লেষণের অবকাশ কি আছে? সেই সঙ্গে আমি একটুখানি আপনাকে মনে করিয়ে দিতে চাই, দেশ থেকে কিন্তু অনেক নেতা এরই মধ্যে লন্ডনে গেছেন, মানে শুধু মানে যুক্তরাজ্য না, বিশ্বের অন্যান্য দেশ থেকেও কিন্তু বিএনপির বিভিন্ন নেতারা আসছেন এখন লন্ডনে। ফলে সামগ্রিকভাবে আপনি বিষয়টাকে কিভাবে দেখতে চান? এখন আপনি কাজী সিরাজ ভাইকেও বলছেন সিনিয়র সাংবাদিক, আমিও সিনিয়র সাংবাদিক, আমাদের মধ্যে আবার বয়সের ডিফারেন্স, উনি আমার অনেক সিনিয়র। তো এরকম আপনি সবাই তো নেতা বলতেছেন, আপনি ইউরোপের বিভিন্ন দেশ থেকে গেছে, তারাও নেতা, তারেক রহমানও নেতা, খালেদা জিয়াও নেতা। তো এইভাবে বললেই যদি সবাই নেতা হয় তাহলে নেতারা গেছে, কিন্তু আপনি নাম বলেন কারা গেছে, কি গুরুত্ব আছে তাদের এই যাওয়ার? আব্দুল আওয়াল মিন্টু আবার কবে নেতা হইল বিএনপির আমি তো জানি না। তিনি তো অনেকই প্রভাবশালী, এই তো জোর করে নেতা না, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যান নাই, তারা গুরুত্ব বাড়ানোর জন্য। না এটা না বাড়ানোর জন্য না, উনি আসলে কেন গেছেন, উনি একজন অত্যন্ত উঁচু মাপের ব্যবসায়ী, তার পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়ার অনেক ব্যক্তিগত কারণ, সঙ্গে এটাও সামান্য আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সিঙ্গাপুরে, আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রিটেনে না, এটা একটা ভুল খবর। না তাহলে আপনার কাছে তথ্যটা সঠিক না, তিনি লন্ডনে আছেন। না 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 না, লন্ডনে আজকে আছেন আমি বলছি, আমাদের এখানেও আমরা ভুল খবরটি দিয়েছিলাম, পরে আমরা দিয়েছি উনি এখন সিঙ্গাপুরে। যাই হোক, উনি যদি জানো তিনি একমাত্র নেতা, পার্টির নেতা বলতে আমির খসরু মাহমুদ চৌধুরীর নামটাই আসলো। তাবিদ আওয়াল ইজ নট এ বিএনপি লিডার, আমি বলছি পার্টি লিডার না।
তো আমরা যে বলতেছি সেখানে একটা শীর্ষ সম্মেলন হবে মতো ভাব, ওখানে একটা সিদ্ধান্ত হবে, ওইরকম কেউ যায় নাই তো। সুতরাং আমাদের এই স্পেকুলেশনের ভিত্তি নাই, আমরা এমনি এমনি বলছি। আমি বাদল ভাইয়ের সাথে একমত যে উনি গেছেন ওনার পারিবারিক প্রয়োজনে, কিন্তু খুব ন্যাচারাল। পার্টিতে কিন্তু তারেক রহমান ইজ দি নাম্বার 2 লিডার, এন্ড নাম্বার 1 যখন নাম্বার 2-র কাছে যান, একটা হলো তার পারিবারিক সম্পর্ক, সন্তান, নাতি নাতনি, আর যেহেতু ওনারা নাম্বার 1 এর নাম্বার 2, তারা খুব ন্যাচারালি পার্টি নিয়ে আলোচনা করবেন। এই আলোচনা করলে আপত্তি করা যাবে না যে অন্য নেতাদেরকে অবজ্ঞা করা হয়েছে, কারণ দুইজনের শেয়ারিং এর জন্য সবাইকে উপস্থিত থাকা পৃথিবীর কোথাও বাধ্যতামূলক না। কিন্তু আবার সিরাজ ভাই যে কারণে বলেছেন, আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যাটা করতে চাই। আমাদের এই উপমহাদেশ বা দক্ষিণ পূর্ব এশিয়াতে উত্তরাধিকারের যে রাজনীতির আলোচনা সমালোচনা হয় বা আমরা দেখি, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু দিয়ে উত্তরাধিকার মানে সহজে হয়, এছাড়া হয় নাই, এখনো হচ্ছে না, পাকিস্তানেও হচ্ছে না, ভারতেও হচ্ছে না, বাংলাদেশেও হচ্ছে না। এটা কোনো ব্যক্তিগতভাবে কারোর দোষ ত্রুটি আলোচনা, সীমাবদ্ধতা আলোচনা, দুর্বলতা আলোচনা, এটা ডিফারেন্ট। কিন্তু আপনি আমাকে দেখান যে ভারতে রাহুল গান্ধীও নেতৃত্বে প্রপারলি যেতে পারছে না, কারণ তার মা জীবিত। পাকিস্তানে বিলওয়াল যেতে পারছে না, তার বাবা জীবিত, কিন্তু তার বাবার সমস্যা হয় নাই যখন তার মা অস্বাভাবিকভাবে মারা গেল। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার সমস্যা হয় নাই। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর খালেদা জিয়ার অসুবিধা হয় নাই। আসলে অসুবিধা হয় নাইও বলবো না, একচুয়ালি খালেদা জিয়া বা শেখ হাসিনা স্বেচ্ছায় রাজনীতিতে আসেনও নাই, তাদেরকে ক্রেন দিয়ে টেনে আনা হয়েছে, তারা কেউ আসে না। আমরা এখন দোষারোপ করি, উত্তরাধিকারের রাজনীতি বলি, কিন্তু তারা কেউ দরখাস্ত করে আসে নাই। তাদেরকে আনতে অনেককে অনেক পরিশ্রম করতে হয়েছে, নিজেদের অনেক কোন্দল ঝামেলা, তদবির করে না, শুধু নিজেদের মধ্যে ঝামেলা। আপনি যে বললেন, মনে করেন ইন্ডিয়ার কথাই যদি ধরেন, রাহুল গান্ধী তো একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তো আগাচ্ছে, তাই না? ফলে আপনি ইউ মে নট লাইক তারেক রহমান, উই মে নট লাইক তারেক রহমান, কিন্তু যদি প্রক্রিয়ার কথা বলেন, রাহুল গান্ধীর চাইতে, আমি আবার বলছি এবং স্পষ্টত বলছি, তারেক রহমানের রাজনৈতিক প্রক্রিয়া আরো দীর্ঘতর ছিল। এখন আপনি একটু গবেষণা করে দেখেন, অনেক বেশি। আমি আবারও বলি, রাহুল গান্ধী বরং তারেক রহমানের চাইতে দ্রুততায় কংগ্রেসের মতো একটা ঐতিহ্যবাহী দলের সাধারণ সম্পাদক হয়েছিলেন। কিন্তু তারেক রহমান ওই প্রথমে হয়েছিলেন সাধারণ সদস্য, তারপরে অনেক পর্যায়ে গিয়ে 2001-এর নির্বাচনের সাফল্যের পর তাকে করা হয় সিনিয়র যুগ্ম মহাসচিব। যুগ্ম মহাসচিবও না, কিন্তু অন্যতম মহাসচিবও না, সিনিয়র যুগ্ম মহাসচিব। তারপরে সর্বশেষ আমার মনে হয় উনি বিলেতে যাওয়ার পরে, তারপরে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। সুতরাং আমি তার যে উইকনেসেস, তার যে অক্ষমতা, অযোগ্যতা, এটা একটা ডিফারেন্ট আলোচনা। কিন্তু আপনি যদি রাহুল গান্ধীর সাথে প্রক্রিয়ার আলোচনা করেন, প্রক্রিয়াতে তারেক রহমানের প্রক্রিয়ার সময় বেশি ছিল। আমি শুধু এটাকে ফ্যাক্টস হিসেবে বলছি, এটাকে কোয়ালিফাই করার জন্য বলছি না। সুতরাং এই তথ্যগুলির প্রেক্ষিতে আমি বলছি যে তারেক রহমান কেন বাংলাদেশের রাজনীতিতে মানে সেভাবে সহজভাবে আসতে পারছেন না, সেখানে তার নিজের চিন্তা ভাবনা। সিরাজ ভাই বলছিলেন তিনি যাদের সাথে হয়তো রাজনৈতিকভাবে করেন, মেলামেশা করেন, বুদ্ধি পরামর্শ করেন, সেখানে সমস্যা কিনা, কোথায় কি সমস্যা, এটা একটা পৃথক আলোচনা দাবি করে আমিও করতে পারবো, কিন্তু যেহেতু সময় সংক্ষেপ, আমি সরকারি দল আসলে, সরকারি দল বলেন, সরকারের জোট বলেন, শরিক হিসেবে আসলে তারেক রহমানের আপনারা কিভাবে করে দেখেন? আপনাদের তারেক রহমানের স্ট্যাটাসই বা কি, রাজনীতিতে তার অবস্থান কি? এইসব প্রশ্নের জবাব নিশ্চয়ই মাইনুদ্দিন খান বাদল আপনার কাছে চাই। নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মাইনুদ্দিন খান বাদল, আপনারা আসলে তারেক রহমানকে কিভাবে করে দেখেন? তিনি গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে নিয়ে গেছেন, এটা একটা সব জায়গায় খবর হয়েছে।
ফলে শুধু এই বিষয়টিই না, মানে সামগ্রিকভাবে সরকারের শরিক হিসেবে রাষ্ট্র, আপনারা কিভাবে করে দেখেন, রাষ্ট্রই বা তারেক রহমানকে কিভাবে করে দেখে? দেখুন, আমি আপনার এই প্রশ্নের একটা চাষা ছোলা জবাব দিই পরিষ্কার। আমি বহুবার টেলিভিশনে বলেছি, পার্লামেন্টারি ডেমোক্রেসির একজন আর্ডেন ভক্ত হিসেবে আমি মনে করি একটি শক্তিশালী বিএনপি যদি থাকে তাহলে দেশের জন্য খারাপ না, ভালো, গণতন্ত্র চর্চার জন্য খারাপ না। কিন্তু আমি খুব পরিষ্কারভাবে মনে করি বিএনপি was absolutely outwitted in politics. নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, আর রাজনীতিতে নির্বুদ্ধিতার খেসারত খুব সাংঘাতিকভাবে দিতে হয়, কেউ কাউকে সহযোগিতা করে না। সুতরাং দলটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। 2 নম্বর, আমি মনে করি এই দলের যারা নেতৃত্ব তাদের একগুঁয়েমি, অপরিণামদর্শিতা এবং তাদের মতো করে তাদের ইতিহাস আঁকড়ে ধরা, এ সব কিছু মিলে এই নেতৃত্ব দলটাকে সঠিক সময় রক্ষাও করতে পারেনি। সুতরাং এই দলটা হীনমন্যতায় ভুগছে, দলটা কাবু হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে দলের প্রধান বা আরো যারা আছেন তারা দলটা গোছাবার চেষ্টা তো করতেই পারে। সুতরাং সেটা লন্ডনে গিয়ে করুক আর গ্রিনল্যান্ডে গিয়ে করুক, তাতে কিছু যায় আসে না। ওর মধ্যে খুব এত ব্যাখ্যা বিশ্লেষণের কিছু নেই। কিন্তু আপনি যাকে নিয়ে প্রশ্ন করলেন তাকে তো আমি কোনো গুরুত্ব দিয়ে বিবেচনা করব না এই কারণে যে এরা তো বংশ পরম্পরায় আসা লোক, এর বাইরে তো আর কোনো যোগ্যতা নাই, না শিক্ষার যোগ্যতা, না আন্দোলনের যোগ্যতা, কিছুই না। কিন্তু সেখানেও আমি লক্ষ্য করেছি, এখন তো আর তাকে বয় বলা যাবে না। দিস ম্যান, হি ল্যাকস মোরাল কারেজ, সাংঘাতিক রকম নৈতিক মনোবলহীন লোক। আপনি বলেন যে কিরকম, আমি তার দলীয় স্বার্থে প্রশ্ন বলছি যে দেয়ার ওয়াজ এ টাইম, বা এখনো সময় যে ফুরিয়ে গেছে তা নয়, যে সে যদি বলতো যে ঠিক আছে, আমি আমার মামলা হামলা যাই আছে, আই ফেস ইট রাইট ইন বাংলাদেশ, আমি এত তারিখের বিমানে চড়বো, আমি ঢাকায় নামবো, অ্যারেস্ট হতে পারে, এই হতে পারে, ওই হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট তার এই আশাটি তার দলকে, সে দল আপনি সমর্থন করেন না করেন, আমি করি না করি, কিছুই যায় আসে না, সেই দলকে অনেক বেশি উজ্জীবিত করত। একুইনো যখন আমেরিকা থেকে প্লেনে চড়ছে, তখন একুইনোর কাছে লাস্ট মেসেজ ওয়াজ, একুইনো তুমি ফিলিপিনে যেও না, তোমাকে এরড্রামই মেরে ফেলা হবে। একুইনো বলেছেন সো বি ইট, তবু তো আমার দেশে মরবো। সো প্রশ্নটা হলো যে এই বিয়ার মিনিমাম রাজনীতিতে আবার বিয়ার মিনিমাম সাহসের প্রশ্ন আছে। কলকাতা ডকের আন্দোলন চলছিল, শ্রমিকদের উপর ব্রিটিশ পুলিশ নির্যাতন করছিল, ওই অবস্থা একটা শ্রমিক ভেগে নেতাজি সুভাষ বোসের এলগিন রোডের বাসায় চলে আসে। নেতাজির রাতের কাপড় পরেই কিন্তু জিপে উঠেছেন, ওই শ্রমিক সহ জিপ চালিয়ে যখন ডকে ঢুকছেন, তখন ব্রিটিশের উদ্ধত বন্দুকের নল
চিৎকার করে শান্তির চিৎকার, হু গোজ দেয়ার, তখন হল্ট, হু গোজ দেয়ার, সুভাষ বসুর উত্তর, টেল ইউর গভর্নমেন্ট হেয়ার গোজ নেতাজি সুভাষ বোস। সো এগুলো লাগে। তো যার কথা এত আপনি বলছেন গুরুত্বহীন, অ্যাবসলিউটলি। এই লোক তো সে তার মামলা ফেস করতে করতে, আমি আরো সহজ করে বলি, সে তো অসংখ্য মামলার একজন আসামি। সুতরাং এই আসামি নিয়ে কি কথা বলবো? না, সেটা আপনি শুরুতে বলছিলেন যে বিএনপি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। কি ধরনের নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে? আপনি কি নির্বাচনে যাওয়া না যাওয়ার কথা বলছেন? আমি মজার কথা বলি, কারণ এটা সাক্ষী আছে তো। 5 তারিখ নির্বাচন ছিল, আমাকে 3 তারিখ বোধহয় এটিএন ডেকেছে। তো ওই বালু ট্রাকের ঘটনা ঘটছে। তো যিনি আপনার মতো সঞ্চালক না সঞ্চালিকা ছিলেন আমি জানি না, ভুলে গেছি, তো উনি বললেন যে এইটা কি গণতন্ত্র, এই যে মানে ট্রাকের মধ্যে বালু টালু। আমি বললাম আপনি তো এইটা দেখতেছেন, আমি তো অন্যটা দেখতেছি। বলে কি, আমি যে কষ্ট করে যদি খালি নেত্রী, বাংলায় কয় হাসরায়া পাসরায়া, ওরকম না হোক, একটা ল্যাডার দিয়েও যদি তিনি বালুর ট্রাকের উপরে উঠে দাঁড়ান এবং জনগণকে বলেন দেখেন গণতন্ত্রের পথে যাত্রা করতে চাই, কিন্তু এই বালুর ট্রাক, তবে যাই হোক আপনারা সাথে থাকবেন, আমি নির্বাচনে যাব, বিচার আপনাদের কাছে ছাড়লাম, আপনারা সাথে থাকবেন। আমি তো জানি আমাদের মানে অনেকের পেটের ভিতর কি অবস্থা ছিল, গুড়গুড় করছিল, রাজনৈতিক ডায়রিয়া হওয়ার মতো অবস্থা ছিল। সো কথা হলো যে নির্বুদ্ধিতা, আর কি নির্বুদ্ধিতা বলবো? তিনি তো বের হয়েও ছিলেন, তো বের হয়েছিলেন, বের হয়ে বলছেন তুই গোপালী নাকি বলে। মানে আমি একটা কথা বলি, এইটা অল থ্রো ইতিহাসের প্রথম থেকে এখন পর্যন্ত নেতা যদি তার কর্মীদেরকে, সেনাপতি যদি তার সৈনিকদেরকে যত্ন করতে না পারে, সহযোগিতা করতে না পারে, রক্ষা করতে না পারে, কিসের নেতৃত্ব? যদি এই কথাগুলি সত্যি হয়ে থাকে, তাহলে কি আসলে বিএনপির দিক থেকে নেতৃত্বের দূরদর্শিতার অভাব, নাকি সত্যিকার অর্থে যেই ডাইমেনশনগুলি থাকা দরকার, ওভারঅল মানে সবকিছু বিষয়গুলি মানে নিয়ন্ত্রণে রাখার ব্যাপার থাকে, লিড দেওয়ার যে ব্যাপার থাকে, সেইগুলিতে কি ঘাটতি আছে? না, এটা তো প্রমাণিত। আমি বাদল ভাইয়ের সাথে একমত। আমার একটা লেখা লিখেছিলাম পার্টিকুলারলি তারেক রহমানের এই সমস্ত লেখা থেকে নিয়ে বললাম আর কি। আমি বলেছি তারেক রহমান যদি ওই যে তার নৈতিক সাহসের বিষয়টি আছে, ঠিক এই কথাগুলো আমি লিখেছি, একবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে পত্রিকায়, যে তিনি দেশে আসতেন, ঘোষণা দিয়েই তো আসবেন, চুরি করে আসার দরকার নাই, অ্যারেস্ট হতেন। যিনি এগুলো ফেস করতে পারবেন না, তাইলে উনি লন্ডন বিলাতে থেকে দিলে বিলাতি ইউনিটের নেতা হোক, উনি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিলাতি ইউনিট থেকে বলা হয় যে আসলে তারেক রহমান যেহেতু চিকিৎসাধীন আছেন, তিনি অসুস্থ, তাই তো তিনি ওখানে চিকিৎসা করে আসতে পারেন না। বেগম খালেদা জিয়া এবার যাওয়ার পরে তিনি যা দেখিয়ে দিয়েছেন জাতিকে এবং সারা বিশ্বকে, ওনারা চিকিৎসার দরকার নেই। ফলে তাহলে আসলে এই আগের প্রশ্নগুলি ধোপে টিকবে কিনা, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশে। কাজী সিরাজ, আপনি নিজের লেখায়ও লিখেছেন যে তারেক রহমানকে যেহেতু বলা হয় যে চিকিৎসার জন্য তিনি লন্ডনে আছেন, সেজন্যই মূলত, এবং মামলাও আছে তার বিরুদ্ধে আসলে, যে কারণে তিনি দেশে ফিরতে পারেন না। কিন্তু আপনি আপনার লেখায় আপনি লিখেছেন যে তিনি যেভাবে করে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন, ফলে তার ওই চিকিৎসার বিষয়টি আর কতখানি অ্যাকসেপ্টেন্স বা এটার গ্রহণযোগ্যতা আর কতখানি থাকে। না, আমি লিখেছি, আমি তো বলেছি, আমার কাছে যেন মনে হয়েছে তার যে অসুখের কথা বলা হয়, স্পাইনাল কর্ডের যে সমস্যার কথা বলা হয়, আমি গাড়ি চালিয়ে আমি জানি স্পাইনাল কর্ডের প্রবলেম নিয়ে গাড়ি চালানো যায় না, অসম্ভব। তো এটা উনি দেখিয়ে দিয়েছেন, ওনার ওই সমস্যা নাই। তো এই সমস্যা নাই, উনি নিজে যখন দেখিয়ে দিলেন উনি সুস্থ, এই সুস্থতার বিষয়টা সরকার যদি এখন, আমি জানি না সরকার নেবে কিনা, আমি আবার এটাও মনে করি
এই সুযোগটা সরকারের নেওয়া উচিত হবে না। নিতে তো পারে যে তারেক রহমানকে যে কারণে আদালত থেকে, উচ্চ আদালত থেকে বারবার সময় দেওয়া হচ্ছে, তার চিকিৎসার জন্য টাইম বাড়ানো হয়, তো এখন সে তো সুস্থ, এটা দরকার নেই, সরকার যেরকম একটু উদ্যোগ নেয়, তাইলে ইট গোজ অ্যাগেন্স্ট তারেক রহমান। তো উনি এমন কোনো কাজ কেন করেন যেটা তার নিজেরই বিরুদ্ধে যায়? এটা বিবাদ, এটা আমার মনে হয় খুব ছেলে মানুষের হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি বাদল ভাইয়ের সাথে এক বলছি, বিএনপি গত 1.5-2 বছর ধরে, বিশেষ করে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে, একটা ব্যাপারে আমি যেটা মনে করি, প্রথম তাদের নির্বাচন বয়কটের যে সিদ্ধান্ত ছিল, আমি ব্যক্তিগত মনে করি যে পঞ্চদশ সংশোধনী, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল ইত্যাদি ইত্যাদি প্রশ্নে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত আমি সঠিক মনে করি। কিন্তু পরবর্তীকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সর্বদলীয় সরকার গঠনের ঘোষণা দিলেন, যখন তাদেরকে বললেন যে আপনার চয়েস মতো মিনিস্ট্রি বেছে নেন, ওই সুযোগটা তাদের নেওয়া উচিত ছিল। ওইটা তারা আমার মনে হয় হাতছাড়া করেছেন, এবং সেটা করে তারা বিজ্ঞতার পরিচয় দেননি। ওই সুযোগটা তাদের নির্বাচনে আসার চেষ্টা করা উচিত, আসা উচিত ছিল। আসা যেটা হতে পারতো, নির্বাচনের ক্ষমতায় নাও যেতে পারতেন, কিন্তু অবস্থাটা এমন ছিল, অন্তত একটা শক্তিশালী বিরোধী দল তো হতে পারতেন। হলেও তাইলে আজকে তো বার্গেনিং পাওয়ারটা তাদের যে জায়গায় থাকতো, এখনো বিএনপি বড় দল। আমি সংসদে নাই বলে আমি বলবো না, যারা সংসদে আছেন অন্যান্য তাদের ছোট দল, দলে তো তিনটা জিনিস থাকে, বাদল ভাই এখানে সবাই জানেন যে তিনটা, একটা হচ্ছে জনগণের মধ্যে সমর্থন অবস্থান, দ্বিতীয়ত সাংগঠনিক বিস্তৃতি, তৃতীয়ত নেতৃত্ব। জনগণের মধ্যে বিএনপির এখনো যে অবস্থান আছে, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এটা কেউ স্বীকার করবে না, এটা আমার কাছে বাস্তব মনে হয় যে এখনো জনগণের মধ্যে বিএনপির সমর্থন বিপুল। একটি ফেয়ার নির্বাচন যদি বাংলাদেশে হয়, তাইলে নিশ্চিত করে বর্তমান ক্ষমতাসীনরা বলতে পারবেন না বিএনপিকে হারিয়ে তারা আবার ক্ষমতায় যেতে পারবেন, এরকম অবস্থা আছে। কিন্তু ওই যে সাংগঠনিক বিস্তৃতি, সেখানে দুর্বলতা আছে। এখানে নেতৃত্বে, কেন্দ্রে বিশেষ করে নেতৃত্ব যেভাবে নির্মিত হয়ে যায়, নেতৃত্ব তো তৈরি করা যায়, নেতৃত্ব গড়ে উঠে, নেতৃত্ব নেতা বানিয়ে দেওয়া যায় না মেশিনে ফেলে। কিন্তু বিএনপিতে মুশকিলটা যেটা হয়েছে, আমরা যেটা লক্ষ্য করেছি, বিএনপিতে নেতা বানিয়ে দেওয়া হয়েছে, সুপার ইম্পোজ করা হয়েছে, যে যে জায়গার জন্য যোগ্য নন তাকে সে জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। বিএনপির গুলশান নবী সম্পর্কে যে কথা বলা হয়, এটা বাংলাদেশে কেউ তো অপরিচিত লোক না। অধিকাংশ যারা আছেন তারা কেউ 10 বছর আগে বিএনপির সঙ্গে সম্পর্কিত ছিলেন না। অনেকের বিরুদ্ধে প্রমাণিত সত্য জিনিস হাজির করা যায়, এরা বিএনপি বিরোধী ছিলেন, জিয়া বিরোধী ছিলেন, ওসমানের পিএ ছিলেন, কেউ কেউ মুখে, কেউ শাহজাহান খানের অধীনে সংগঠনের মধ্যে আছেন, এবং অনেকে জিয়া রহমান হত্যাকাণ্ডের পরে যারা মঞ্জুরের সাথে সম্পর্কিত যারা ছিল তাদের সাথে ঘুরে বেড়াতেন। এরকম অনেক লোক এখন বিএনপির কেন্দ্রীয়, বিএনপির নিবেদিত প্রাণ নেতা কর্মীদেরকে বিএনপি অফিসে ঠাঁই দেওয়া হয়নি। এগুলো হচ্ছে ব্যক্তিগত চয়েসে, বিভিন্ন কারণে তারা সুযোগগুলো আমার ব্যক্তিগত ধারণা নিয়েছেন, তারা সন্তুষ্ট করে নেতা দুজনেরই, এখানে এক বেগম খালেদা জিয়া এবং 2 হচ্ছে তারেক রহমান, তাদের চয়েসেই গুলশান অফিসটা সাজানো হয়েছে। তো এখন দলের নেতৃত্ব কাঠামো এই দুর্বলতা আছে, এই জন্যে তারা ভুলগুলো সিদ্ধান্ত নেওয়ার কাজে ক্যারিয়ার পলিটিশিয়ানস যারা আছে তাদের কোনো ভূমিকা নাই, ভূমিকা রাখতে দেবে না। আপনারা দেখেন বিএনপির মতো একটি দল এত টার্মোইল, এত ঘটনা যাচ্ছে, তাদের জাতীয় স্থায়ী কমিটির কয়টা মিটিং দীর্ঘদিন ধরে হয় না। সোমবার রাতে মির্জা ফখরুল আসলে দেশে ফিরছেন, এটি নিশ্চয়ই একটা দলের জন্য বড় খবর, বিএনপির জন্য, যদিও এখনো দীর্ঘদিন ধরে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব বানিয়ে রাখা হয়েছে। কিন্তু আমি যেতে চাই, সৈয়দ আশরাফ গতকাল মানে রোববার লন্ডনে গেছেন, এই নিয়ে কিন্তু ব্যাপক একটা গুঞ্জন রয়েছে যে সেখানে খালেদা জিয়ার সঙ্গে কোনো বৈঠক করতে পারেন সৈয়দ আশরাফ। এটা কি আদৌ কোনো ভিত্তি আছে? কি মনে হয় নাইমুল ইসলাম খান? স্টুপিড আইডিয়া, এরকম মানে এগুলি চিন্তা করা বরং আমি এর আগে 2-3টা কথা বলি। তারেক রহমানের একটু তার অনুপস্থিতিতে আমি 2-3টা জিনিস জানি বলে বলছি। যেমন তারেক রহমান কিন্তু নিজের ইচ্ছায় বিদেশে যায়নি, নিজের ইচ্ছায় চিকিৎসার জন্য যায় নাই, কিন্তু এটা কিন্তু একটা লার্জার পলিটিক্যাল এগ্রিমেন্ট। এই সময় তাকে অনেক কষ্ট করে রাজি করানো হয়েছে, কিন্তু এটা যারা যারা জড়িত ছিলেন তারা জানেন, পত্রপত্রিকায় তখন রিপোর্টিং হয়েছে যে উনি যেতে চাচ্ছিলেন না। সুতরাং এটা কিন্তু এটা কিন্তু প্রথমে। সুতরাং আমরা যদি এখন আবার দোষারোপ করি তার বাইরে যাওয়ার জন্য,
এটা একটা কিন্তু পলিটিক্যাল গেম বাইরে প্ল্যান। যাওয়ার জন্য বোধহয় ওনারা না 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 দোষারোপ না না করেন না নাই, না না উনি যে না না আসছেন না না। না না, আমি বলছি যে উনি যে যেতে চান নাই এটা এখানে বলা ইম্পর্টেন্ট। উনি যেতে চাচ্ছিলেন না, উনি থাকতে চাচ্ছিলেন এখানে, এক। দ্বিতীয়ত হলো তার অসুখের ব্যাপারটাতে আমার মনে হয় যে তার তার প্রবলেমটা জেনুইন এবং সেখানে ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা তো টাইম টু টাইম বলা হচ্ছে। সুতরাং ইমপ্রুভমেন্টের এক পর্যায়ে উনি তো বিভিন্ন প্রোগ্রামও করছেন, গাড়ি চালানোটা ইজ নাথিং ভেরি এক্সট্রাঅর্ডিনারি, কারণ উনি কিন্তু প্রপারলি সুটেড হয়ে বিভিন্ন প্রোগ্রামে, যেগুলি খুবই বিতর্কিত হয়েছে, তার যে বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তিমূলক যে অনুষ্ঠানগুলিতে দেখবেন সে ফিটফাট বক্তৃতা করেছে। সুতরাং অনুষ্ঠানাদিতে উনি যাচ্ছেন। আমার মনে হয় যে একবার গাড়ি চালানোতে ওই রকম কোনো ভয়াবহ ব্যাপার হয় না, ওইটা নিয়ে আমি অতটা, আমি একটু বেনিফিট অফ ডাউট মানে দেওয়া যায় বলে মনে করি। কিন্তু অন্য জায়গাগুলিতে আমি ভীষণ রকম একমত। এটা বাদল ভাই এর চাইতে আর কত বিএনপির পক্ষে বলবে আমি জানি না, কারণ উনি বলেছেন, ওনার কথাটা কিন্তু আপনি খেয়াল করেন নাই, আপনি এটার মার্ক করা উচিত ছিল যে এটার মানে কি। বলে কতজনের পেটে গুড়গুড়ি গুড়গুড়ি, না 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 আমার বলতে দেন, এটা ভেরি ইন্টারেস্টিং। না বাদল ভাই এটা বলেন, এটা কিন্তু সবাই বলেন না। অনেকেই আসলে খুব অস্থিরতার মধ্যে ওই সময় ছিলেন, যদি সত্যি সত্যি বিএনপি খালেদা জিয়া যদি বের হয়ে আসে গাজীপুরের ঘোষণা দেন। ইলেকশনের পর এক একজন এক একটা টাইম ফ্রেম বলেছেন, আমি বলি একদম আরো আগে গাজীপুরের যখন সিটি কর্পোরেশন ইলেকশনটা হয়ে গেল, আওয়ামী লীগ তো একদম জীবন দিয়ে চেষ্টা করছে ওইটাতে জয়লাভের, হয় নাই। এরপরে যদি বিএনপি বলতো যে আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের জন্য, কিন্তু না দিলেও এই 5টা সিটি কর্পোরেশন ইলেকশন থেকে আমরা জনগণের নির্দেশ পেয়েছি যে ইলেকশনে আমাদের যেতেই হবে, মানে ইলেকশন থেকে আমাদের দূরে রাখা যাবে না, তখন ওই পেটের গুড়গুড়ি আরো যে কত বাড়তো এটা বাদল ভাই জানেন, আমরাও অনেকে। না বাদল ভাই যেটা মনে বলেছেন আসলে ওই যে খালেদা জিয়ার বাসার সামনে যখন ট্রাক দিয়ে রাখা হলো, না না শুধু এটা না, বাদল ভাই সবটাই বলেছেন। এটা ওইটা না, শুধু একটা ইনসিডেন্ট হয়ে গেছে যে বেগম খালেদা জিয়া যদি বিএনপি নির্বাচনে যদি ইলেকশন করার সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাইলে আওয়ামী লীগ এবং তাদের সঙ্গে যারা আছেন নির্বাচনে বৈতরণী পার হওয়া তাদের জন্য সংকটাপন্ন হয়ে যেতে পারে। অনেকেই নার্ভাস ছিলেন, এইটাই আসলে বোঝাতে চেয়েছেন। আমি যেটা বুঝেছি। জি বাদল ভাই এর চেয়ে বেশি বলার উচিত না। জি আচ্ছা, বায়নুদ্দিন খান বাদল, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছিলাম এই যে এত যে পেটের গুড়গুড় নিয়ে বিশ্লেষকেরা, আমি তো উনি ওনার যা বলার বলেছেন, আমরা বিশ্লেষণ দিলাম। আমি একটা বিরতি নিচ্ছি, ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।
করছেন, উনিও তো আপনার সঙ্গে, তাহলে আগে ওনার অভিযোগটা আসলে ওনার নেতার বিরুদ্ধে, সভাপতির বিরুদ্ধে, তারপরে এটা সরকারের বিরুদ্ধে যায়। শুধু কিন্তু মাইনুদ্দিন খান বাদল যেটা বলছিলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে বাম ঠিক বলবো না, যে বিশেষ করে হাসানুল হক ইনুকে নিয়ে আওয়ামী লীগের নেতারা নানান রকম মন্তব্য করেছে। সেইগুলির সঙ্গে কি এগুলির কোনো সম্পর্ক আছে জনাব নাইমুল ইসলাম খান? সর্বনাশ, সেটা তো বাদল ভাইয়ের কাছে প্রশ্নটা থাকলে আপনি একটু বলেন। আমার মনে হয় না এটা মানে সরকারিভাবে পরিকল্পনা করে এগুলি হচ্ছে বলে মনে হয় না। কিন্তু ইতিহাসের এইটাও আবার একটা অমোঘ নিয়ম, সব কিছু কিন্তু প্রশ্ন উঠবে। এই আমরা যে আজকে টকশোতে আলোচনা করলাম, এগুলি পরে এমন টেকনোলজি আছে যে সবার কন্টেন্ট গুলি অ্যানালাইজ হবে, যে কথা নাইমুল ইসলাম খান এই টকশোতে এইটা, ওই টকশোতে ওইটা, কনফ্লিক্টিং কথা বলে কিনা, সবকিছুর জবাবদিহিতা আসবে। এবং জবাবদিহিতাটা নির্ভর করবে যে যখন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে তার জবাবদিহিতার প্রয়োজনও পড়বে বেশি, দাবিও পড়বে বেশি, আয়োজনও হবে বেশি, তাকে নিয়ে প্রশ্ন উঠবে বেশি। সুতরাং আমার মনে হয় জাসদের রাজনীতি বাদল ভাইরা বলবেন, এটা ওনার থেকে শোনা আরো ভালো হবে। কিন্তু জাসদের যে ভূমিকা সরকারের সাথে যাওয়াটার আমি যৌক্তিকতা দেখি, কারণ জাসদ হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে তৈরি হওয়া একটা দল। যদিও দলটা মুক্তিযুদ্ধের সময় তৈরি হয় নাই, কিন্তু নিউক্লিয়াসের মতো ছিল, এরকম ভ্রূণ ওই সময় হয়েছিল। আর যদি সেটা নাও ধরি, ভ্রূণও না ধরি, তারপরও এটা মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, কঠিন আওয়ামী লীগ বিরোধী, এই তো জিনিসটা। কিন্তু যখন প্রশ্নটা জন্মের পরে কঠিন আওয়ামী লীগ, কিন্তু জন্মের আগে কঠিন আওয়ামী লীগ ছিলেন, পরে হচ্ছেন কঠিন আওয়ামী লীগ বিরোধী। না, সেটাই তো বলছি যে এই যে কঠিন আওয়ামী লীগ বিরোধী। কিন্তু যখন আজকে রাজনীতির বিভাজনটা যখন হয় মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ, তখন কিন্তু জাসদ আবার ন্যাচারাল অ্যালাই অফ আওয়ামী লীগ হয়। সুতরাং ওই দিক থেকে কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা প্রশ্ন আসবে আসলে, যে জাসদের ওই সময়ের ভূমিকাটা কি ছিল, আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্কটা কি, এগুলি নিয়ে তো মানুষ চর্চা করবে, এগুলি চর্চা করতে পছন্দ করবে। এবং এখানে এক ধরনের জবাবদিহিতার ব্যাপার আছে জাসদের। জাসদকে আরো ক্লিয়ারলি কোনো এক সময় এক্সপ্লেন করতে হবে যে তারা তখন কেন কি করেছিল, এখন কেন কি করছে, হুইচ ইনক্লুডস বাদল ভাই যে এখন বললেন, কারণ উনি কিন্তু বলেছেন কথাটা, আপনি যদি খেয়াল করেন, যে আজকে যে দুটো মন্ত্রিত্বের জন্য, লোভে যাব না আমি, দুটো মন্ত্রিত্বের জন্য বিরোধী দলের একটা চমৎকার অনবদ্য, আমি বলবো ঐতিহাসিক ভূমিকা রাখার যে সুযোগটা হাতছাড়া করা হলো দুটো মন্ত্রিত্বের জন্য, সেটার জন্য ইতিহাসের কাছে একসময় জবাবদিহি করতে হবে, কিন্তু এটা এক্সপ্লেন করতে হবে। যে আসলে এই বিষয়টা নিয়ে আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু আমাদের সময় খুবই কম। নিশ্চয়ই আমরা অন্য আরেকদিন আরো বিস্তারিত সেটাই করতে হবে। আমরা একটু ছোট ছোট আমরাও প্রশ্ন করবো বাদল ভাইকে, বাদল ভাই জবাব দেবেন। না, আরো অনেক কিছু জানার ছিল আসলে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকেন।